ঘটনাটা ঘটে ভাইয়া 2014 সালে। 2014 সালে ঘটনাটা ঘটে, তো আমি পক্সে আক্রান্ত হই। তো পক্সটা আমার খুব মারাত্মক ভাবে উঠে। তো পক্সটা আমার গলার মানে কণ্ঠনালীর ভিতরেও আমার পক্স উঠে যায়, খাবার খেতে পারছিলাম। তো স্বাভাবিক ভাইয়া অনেক অসুস্থ ছিলাম। রাত্রে আমি ঘুমায় পড়ি। রাত 2টা কি 3টা এমন একটা টাইমে আমার হঠাৎ মানে ঘুম ভেঙে যায়, আমি চোখ খুলি। তো চোখ খুলে যেটা হয় রাসেল ভাইয়া, আমার বাসাটা ছাদ মানে সামনে ছাদ আর পিছন সাইডটা টিন শেড, মানে গ্রামে যে বিল্ডিং গুলো হয়। আমি সামনের বারান্দা ঘুমাইতাম, কিন্তু আমার রাসেল ভাইয়া মানে ছাদটা আমার চোখে বাজতেছে না, মানে ছাদ দেখতেছি না, আমি জাস্ট আকাশ দেখতেছি। কিন্তু আকাশটা আমার বাসার উপরে যেরকম আকাশটা আমার ভিউটা, মানে আপনার চোখ খুলে আপনি হঠাৎ করে দেখছেন। তো ওখানে 2টা আম গাছ ছিল, সামনে একটা তাল গাছ ছিল, এগুলো আমার চোখে আসার কথা। বাট আমি একদম প্লেন একদম ফ্রেশ একটা আকাশ দেখতেছি, যেটা আসলে যদি সত্যিও আকাশ দেখতাম তো সম্ভব না, এরকম আকাশ আমার বাসার উপরে নাই। তো যাই হোক, আমি একটু বিছানা থেকে উঠলাম। উঠা আমি জোরে জোরে চিৎকার করা শুরু করলাম, আমাকে উপরে যেতে হবে, আমাকে এনিহাও উপরে যেতে হবে, মানে যে আমি যাবই। তো আমার আম্মু মাঝের রুম থেকে আমার চিৎকার শুনে চলে আসে। তো চলে আসার পর আম্মু আসলে এইসব ঘটনার সাথে অনেক পরিচিত, কারণ আমি অনেক এরকম ঘটনা আমার লাইফে ঘটছে। তো আম্মু জানে যে এটা কিভাবে কি হবে। তো আম্মু বলতেছে, এই চুপচাপ বস, মাথার পানি দিতে হবে। তো রাসেল ভাইয়া মানে বিষয়টা হচ্ছে এমন যে আমার সব আমি বুঝতেছি আমি কি করতেছি, বাট আমি কন্ট্রোল করতে পারতেছি না নিজেকে, যে যা হচ্ছে আমি বুঝছি যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট আমার কোনো কন্ট্রোল নাই। তো রাসেল ভাই অনেস্টলি আমি এতটা অসুস্থ ছিলাম যে আমার শরীর কাঁপতেছিল। আমার পরনে তখন একটা লুঙ্গি ছিল, লুঙ্গিটা মেবি খুলে যাবে এমন একটা অবস্থা, বাট আমি সেটাকে ঠিকভাবে রাখছি, মানে আমি খুলতে দিইনি, যে আমি এতটা সেন্সলেস হইনি। তো আম্মু আসলে একটু পর দেখতেছে যে না আমি স্বাভাবিক না, আমি বারবার বলতেছি আমি উপরে যাব। তো আম্মু, আমার কাজিন নয়ন এবং আমার ছোট কাকা আর সেজো কাকা, এই 3জনকে ডাক দেয় যে তোমরা কি কোথায় আসো, তোমরা একটু আমার বাসা আসো তাড়াতাড়ি, ফয়সাল জানো কেমন করতেছে। আচ্ছা। তো স্বাভাবিক ভাইয়া আমরা ফ্যামিলিগত ভাবে আমাদের সবাই হাইট বা ফিটনেস অ্যাজ ওয়েল, ঠিক আছে। তো আমার কাজিন, আমার ছোট কাকা, আমার সেজো কাকা, 3জন যথেষ্ট ফিট একজন পার্সন, মানে সবাই। তো তারা আসলো, তারা আইসা আমাকে, মা বলতেছে যে ওকে ধরো, ওর মাথায় পানি দিলে ও ঠিক হয়ে যাবে। তো আম্মা বলার সাথে সাথে তারা আমাকে চাইপা ধরছে। ধরার পর রাসেল ভাইয়া যেটা হলো, আমি 3 দিন কিছু খেতে পারি না, জাস্ট মানে লিকুইড জুস টুস এগুলো খাইতাম। আমি 3জনকে ছিটকা মারি, যার ফলে আমার কাজিন যে নয়ন ও সোফার উপরে পড়ে যায়। কিন্তু আমার কাকারা 2জন পড়ে না, বা কাকারা 2জন ছিল না, একজন ছিল, এরকম পড়তে পারে, 2জন মেবি ছিল। তো তারা একটু সাইডে দাঁড়ায়, বাট এটা কোনো মতে পসিবল না। আমি এখন যদি সুস্থ শরীরেও 3জনের সাথে যাই, এটা সম্ভব না। তো ওখানে আমি কিভাবে করলাম। তো যাই হোক, তারপরে কি হলো, আমি বুঝতেছি যে আমার সাথে যা হচ্ছে এটা ঠিক না, আমার সাথে যা হচ্ছে এটা কিছু একটা খারাপ হচ্ছে, বাট আমি বুঝতেছি না, যে আমি কোনো শরীরও দেখতেছি না, বাট আমার মনে হচ্ছে কি যেন আমাকে ডাকতেছে যে তুই এদিকে আয়। তো পরে যেটা হবে, আমার বাসায় কোরআন শরীফ থাকে, তো আমি কোরআন শরীফটাকে খুলে আমার ফেজের উপরে চেপে ধরি। তো রাসেল ভাই তারপরও দেখতেছি যে না, আমার কোনো মতে আমার কোনো কাজ হচ্ছে না। তো এটা যেহেতু আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে, সো আমি এটাকে কোনো অবমাননা করি না, আমি জাস্ট নর্মাল ভাবে সেফ ভাবে রাখছি। আমি ওটাকে ছুঁড়ে মারি না, এরকম কিছু করিনি, বিকজ আমার মাথায় সেন্স কাটতেছে যেটা আমার ধর্মগ্রন্থ, এটাকে আমি এরকম করতে পারবো না। তাহলে এগুলো কেন হচ্ছে, আমি তো সবই বুঝতেছি, তাহলে এগুলো কেন করতেছি। তো যাই হোক, আমার মাথায় পানি দেওয়া হয় অনেক কষ্ট করে, আমি সুস্থ হই বলতে কি আমার এইসব মানে পাগলামিটা থামে। কিন্তু আমি ছাদের উপরে তাকাইতে পারতেছি না 2-3 দিন। ইভেন দিনের বেলা সন্ধ্যা 6টার সময় আমার আব্বু নামাজ পড়তে যাবে, আমি বিছানায় শুয়ে আছি, আমার ছোট ভাইকে বলতেছি যে ফাহাদ দেখ তো ফ্যানের উপরে কিছু আছে কিনা। ও আমার সাথে মজা করতেছে যে হ্যাঁ ফ্যানের উপরে ভূত আছে, ভূত ঝুলতেছে, তুই দেখ। আমি ভাইয়া তাকাইতে পারতেছি না। তো এক পর্যায়ে আমার আম্মু আসলে বিষয়টা দেখলো যে ও তো আগেও অনেক কাহিনী করছে, কিন্তু এবার একটু বেশি। তো আমার আম্মু আমাকে বাধ্য হয়, ভাই আমার একটু বলে রাখি, আমাদের ফ্যামিলিটা যথেষ্ট ইসলামিক মাইন্ডের একটা ফ্যামিলি। আমার ছোট ভাই এই মাসে ইনশাআল্লাহ কোরআনের হাফেজ হবে। তো আমাকে গৌর নদীতে নিয়ে যায়, গৌর নদীর গৈলা নিমতলা নামক একটা জায়গা, ওখানে অরুণ কর্মকার নামে একজন লোক আছে। ভাই আপনারা যদি আপনাদের টিম নিয়েও এটা যেতে চান আপনারা যেতে পারবেন, কজ ইটস ট্রু। তো ওখানে ওনার নিয়ে যাওয়া হয় যে উনি মানে এরকম দৈব চিকিৎসা করতে পারে। তো ওনার ওখানে খুব ভোরে যেতে হবে, আপনি যদি ভোরে না যান তাহলে সিরিয়াল পাবেন না। তো স্বাভাবিক আমরা খুব ভোরে আম্মু আমাকে নিয়ে যায়। তো ওখানে নিয়ে যাওয়ার পর আমার মেবি 77 কি 78 নম্বর সিরিয়ালটা পড়ে, মানে বাসার সামনে টোকেন টানানো থাকে, ওইটা নিতে হবে আপনাকে, ওই টোকেন অনুযায়ী ডাক দিলে আপনাকে চিকিৎসা করতে হবে। তো
তো তার আগে আমি রুমে ঢুকি, তার আগে আমার একজন চিকিৎসা হচ্ছে আমি দেখতেছি। তো একটা মেয়েকে দেখতেছি যে সে তার হাত ধরে অতীতে সবকিছু বলতেছে, ইভেন মেয়েটা কান্নাও করে দিয়েছে, এবং সে হাত দেখে বলতেছে যে তুমি যখন 5-6 বছর বয়সী ছিল তোমার আম্মা আমার কাছে নিয়ে আসছিল, ঠিক তারপর আর আসো না। তো এগুলো শুনে যাই হোক ওই কাহিনীতে আমি না গেলাম। তো ভাইয়া যখন আমাকে ডাক দিল, তো আমার হাতটা দেখার সাথে সাথে বলল যে তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? আমি বললাম যে না। পরে বলতেছে তাহলে এটা কিভাবে সম্ভব? তো কি সম্ভব সে আমাকে সেটা বললো না। পরে আমাকে একটু বললো তুমি একটু বাইরে যাও, তোমার আম্মুর সাথে আমি একটু কথা বলবো। আমার আম্মুর সাথে কি কথা বলা হয়েছে ওটা আমি পরবর্তীতে জানতে পারছি। সেখানে কথাবার্তা ছিল এইরকম যে তোমার এই ছেলে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল। বলতেছে হ্যাঁ। পরে বলতেছে যে মা তোমার ছেলের সাথে আসলে ভালো কিছু একটা আছে যেটা তোমার ছেলেকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু তোমার ছেলে ওর অবস্থানটা স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। তো এটা স্বাভাবিকভাবে নেওয়ারও কথা না ভাইয়া, যে আপনি বসে আছেন আপনার সামনে যদি আপনি ফিল করেন যে আপনার বাসায় অন্য কেউ আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু অস্বাভাবিক লাগবে, আপনার কাছে ভয়ানক লাগবে যে এটা কে, যতই ভালো হোক। তো রাসেল ভাই যেটা হয় আমার ওখানে পরে আরো একটা কথা বলে যে আসলে তোমার ছেলেকে ক্ষতি করতে যাচ্ছে তোমার রিলেটিভরা। তো যেটা যাই হোক সে বলে দেয় যে তোমাদের বাসার কোনো একটা দরজার যে ভাইয়া সিটকানিটা থাকে ওটা যে লাগানো হয় কাঠের যে গর্তটার ভিতরে যেটা আটকায়, বলতেছে এরকম কোন একটা দরজার ভিতরে খুঁজে দেখো কিছু একটা পাবা। তা আমরা এই তথ্য নিয়ে, আর উনি আমাকে যেটা বলে ইসলামিক ভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো বাবা আমার কথা শোনো, আর উনি আমাকে একটা তাবিজ দেয়। যদি তাবিজটা আমি কন্টিনিউ পড়ি না, কারণ এগুলো আমার ভালো লাগে না। আমি বাসায় চলে আসি। ইভেন ভাইয়া অবাক করা বিষয় হলো একদিন রাত্রে আমার আম্মু আমাদের পশ্চিম সাইডের দরজাটা, বাসার পশ্চিম সাইডে একটা রোড গেছে বাসার সাথে, ওই রোডের সাইডে যে দরজাটা, ওই দরজাটা সিটকারিটা রাত্রে আম্মু খুলে দেখতেছে যে হ্যাঁ সত্যি ভিতরে কিছু একটা আছে। ওইটাকে আমরা বের করে যেটা দেখি ভাইয়া যে গোলাপের পুরাতন পাপড়ি, মানে গোলাপের পাপড়ি যদি পুরাতন হয়ে যায়, এই গোলাপের পাপড়ি কিছু সুই ভাঙা, আর জাফরান কালি দিয়া, আপনার আরবিও না হিন্দিও না, মানে বুঝতে পারতেছেন আপনি কি, বাট কিছু একটা লেখা যেটা অ্যালফাবেট মূলক এরকম কিছু একটা, আর কাগজগুলো সব টুকরো করা। এটা ওটার ভিতরে এমন ভাবে এঁটে দেওয়া, মানে মনে হচ্ছে যে ওইটা অনেক দিন থেকে ওটা একটা শেপই হয়ে গেছে গোল সব জিনিসের। আম্মু এটা বের করে ফেলাই দেওয়ার পর আমি ভাইয়া মানে স্বাভাবিকভাবে তো সুস্থ হয়ে যাই, কিন্তু সব থেকে বড় জিনিস ওই যে আমি শুনছি যে আমার সাথে ভালো কিছু একটা আছে। তো এরপরে হয় কি ভাইয়া আমার একটু বদ সাহস বলবো না দুঃসাহস বলবো, এগুলো আমার বেড়ে যায়। তো আমি চিন্তা করলাম যে যাই হোক এখন তো আমার কাছে কিছু আছে, সমস্যা নেই। তো আমার আব্বু উনি বিজিবিতে জব করতেন, উনি অবসরে আসছেন। তো উনি এখন বর্তমানে যশোরে জব করতেছে। আমার ছোট ভাই যেহেতু ঢাকায় পড়াশোনা করে গাজীপুরে, তো এর সুবাদে আমিও ঢাকায়, মানে আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার আম্মু আর আমি থাকতাম। তো ম্যাক্সিমাম টাইম আম্মু করতে নানা বাড়ি যেত, আমাদের একই গ্রামে আমার নানা বাড়িটা। এই ফলে আমি আমার বাসায় একা ঘুমাইতাম বা কখনো ফ্রেন্ডদের নিয়ে থাকতাম। কিন্তু ভাই একা যখনই ঘুমাইতাম আমি ফিল করতাম যে আমার বিছানায় কেউ বসলো তো একটা বিছানায় একটা আপনার মানে কিভাবে একটা নড়াচড়া অনুভব হবে যে বিছানায় কেউ বসছে, বিছানায় কেউ বসলো, অথবা কেউ ঘরে হাঁটা চলা করতেছে, ইভেন আপনার বাসার ছাদের উপরে দিয়ে যাচ্ছে। তো ছাদের বিষয়টা আমি ইগনোর করতাম অলওয়েজ, যেটা হতে পারে বিড়াল, এটা হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তো আমি এটা নিয়ে আসলে কোনো মাথা ঘামাইতাম না। এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার সাথে about 10 years back যখন I was a student in Thailand. I was there just for about a semester. So ওখানে আমি একটা বাংলাদেশি মেয়ে, আমরা দুজনে ওখানকার যে কন্ডোমিনিয়াম ছিল, just basically you'd call it a girls hostel, ওখানে আমরা দুজনে একসাথে একদম third কি fourth floor, I can't remember exactly, but it was something third কি fourth floor এ সবচেয়ে করিডোরে সবচেয়ে এন্ডে কর্নার মোস্ট রুমে আমরা রুমটা নিই। It was a huge room, অনেক বড় রুম ছিল, and it was simply like a 5-star hotel. And দেখার সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডের we immediately fell in love with it. It was huge. আলাদা বেড ছিল on one side, kitchen. It was like a studio apartment, I would say. Kitchen ছিল, fridge ছিল, TV ছিল, attached bathroom, and plus সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে যে একটা বড় balcony ছিল with really heavy steel chairs and table and an umbrella. So আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ সবাই মিলে ওখানে আমরা আর যাদেরকে চিনতাম ওখানে আমরা সবাই মিলে আমাদের রুমে হ্যাং আউট করবো, and which happened. আমরা সবসময় ওখানে আড্ডা মারতাম, but unfortunately 2-3 মাস পরে we had a tiff. আমি আর আমার
she a roommate, Banali, and for some reason she decided to move out. It was a mutual decision. She moved out করলো রুম থেকে, তো বেসিক্যালি তখন আমি একা ছিলাম রুমে। তো রিকোয়েস্ট অলরেডি ওয়াজ পুট থ্রু দ্য রিসেপশন যে আমাকে আরেকটা নতুন রুমে দেওয়া হোক, কারণ আমার একা থাকা ইজ ইম্পসিবল। আমি একা একদমই থাকতে পারি না, আমি খুবই 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 ভয় পাই। সো রিকোয়েস্ট অবভিয়াসলি বললে তার সঙ্গে সঙ্গে কেউ দাঁড়িয়ে থাকে না রুমে আসার জন্য। সো আই হ্যাড টু ওয়েট ফর আ কাপল অফ ডেজ। সো একদিন রাতে এরকম ওয়েট করতে করতে ফার্স্ট 2-3 দিন রাত ভালোই গেল, নট ব্যাড। রুমে সব লাইট জ্বালায়, তারপর টিভি অন করে ঘুমাতাম, সো উইচ ইজ ভেরি ফানি, বাট হ্যাঁ এটাই করতাম। তো একদিন রাত্রে মোস্ট প্রবলি ইট ওয়াজ আ ফ্রাইডে নাইট। তো ফ্রাইডে নাইটে ইউজুয়ালি ডর্মে দ্য হস্টেলে যে মানে লোকজন অনেক কমে যায়। আমাদের আবার ছিল মেয়েদের জন্য আলাদা হস্টেল, ছেলেদের জন্য আলাদা হস্টেল। সো মানুষ একটু কমে যায় বিকজ ওই স্যাটারডে সানডে উইকেন্ড বলে অনেকে সিটিতে চলে যায়। আমার ক্যাম্পাস ছিল সিটি থেকে at least an hour away. It was বাংলা ক্যাম্পাস, এবাক ইউনিভার্সিটি, আই এম শিওর অনেকেই চিনবে। তো অনেকে চলে গিয়েছিল, তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আই ডিসাইডেড টু স্টে ব্যাক। আমার অনেক ফ্রেন্ডসরা গিয়েছিল, অনেক রিকোয়েস্ট করেছিল, আমি যাইনি, তাই স্টে ব্যাক। তো রাতে আরাউন্ড 12টা-1টার দিকে প্রায় ঘুম আসছে, ডিনার করে শুয়েছিলাম, টিভি অন ছিল, লাইট আউট ছিল as usual। তো ঘুমিয়ে থাকতে চোখ প্রায় লেগে গেছে। হঠাৎ করে আমি, আমার বেডটা ছিল ঠিক ব্যালকনির পাশে, ব্যালকনিটা ছিল পুরো গ্লাস স্লাইডিং ডোর। সো হঠাৎ করে একটা ধম করে একটা আওয়াজ শুনলাম। তো আওয়াজটা শুনে আমি সঙ্গে সঙ্গে জেগে গেলাম। জেগে যাওয়ার পরে প্রথমে ভাবলাম যে হয়তো টিভি থেকে কোনো আওয়াজ হচ্ছে। তো টিভিতে দেখি যে নর্মাল নিউজ ডকুমেন্টারি টাইপের কিছু একটা চলছিল। সো আই ওয়াজ লাইক যে মেবি হয়তো ওখান থেকে কোনো আওয়াজ এসেছে বা কিছু একটা। তো আমি আবার চেষ্টা করলাম ঘুমাতে, একবার ঘুম ভেঙে গেছে। আই এম অ্যান ইনসমনিয়াক, রাত আমার এমনি ঘুম আসে না, তার মধ্যে একা, জানি হোস্টেলে অনেকেই নাই, আমার ফ্রেন্ডসরা কেউ নাই, খুব একা লাগছিল, ডিপ্রেসড। তো একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ, হঠাৎ করে আবার থাম করে আওয়াজ হলো একটা। এবার আমি রিয়েলাইজ করলাম যে ব্যালকনিটা তো গ্লাস ডোর, বাট পর্দা দেওয়া ছিল, ভেরি ভেরি হেভি অ্যান্ড থিক স্ক্রিন পর্দা দেওয়া ছিল। তো আওয়াজটা আসলো যে কেউ যদি কোনো ভারী জিনিস নিয়ে গ্লাসের মধ্যে, গ্লাস ডোরে যদি বাড়ি দেয়, তখন যে আওয়াজটা হয় ওরকম থাম করে আওয়াজ হলো। তার মানে কি ব্যাপার, এত রাতে, তখন হয়তো প্রপারলি বাই গত 1টা রাতে 1:30 এরকম বাজে, এত রাত্রে কি হলো? তা আমি এর আগে অনেক স্টোরি শুনতাম ফ্রেন্ডসের কাছ থেকে যে হ্যাঁ দিস এরিয়া ইজ ভেরি হন্টেড, আর এটা ইট ওয়াজ লিটারালি ইন দ্য মিডল অফ নোওয়্যার, আশেপাশে জঙ্গল এই সে হ্যান ত্যান, বাট ইটস আ ভেরি বিগ ক্যাম্পাস। মানে আমাদের ডর্ম থেকে একই এরিয়াতে, ডর্ম থেকে ট্রাফে যেতে হলে উই টু টেক আ ট্রাম। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কত বড় ছিল। সো আমি একটু ভয় পেলাম, বাট আই ওয়াজ কিউরিয়াস। সো চুপচাপ কিছু বসেছিলাম, টিভিটা অফ করে দিলাম। বসে আছি, কোনো আওয়াজ নেই। হঠাৎ করে শুনি যে ব্যালকনিতে চেয়ার নড়াচ্ছে কেউ, মানে চেয়ারটা, সিন্স দ্য চেয়ার্স ওয়ার ভেরি হেভি, অনেক ভারী স্টিলের কিছু চেয়ার থাকে না ওরকম, তো অনেক প্রেশার লাগে। মানে আমাদের ইউজুয়ালি আমার একা টানতেই মানে জান বের হয়ে যেত, তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো কেউ চেয়ারটা টানছে, তো আমি ভাবলাম কি এটা কি আমার বারান্দা থেকে আসতেছে নাকি মেবি হয়তো পাশের রুমে, কারণ পাশাপাশি ব্যালকনি ছিল। হঠাৎ করে দেখেছি চেয়ারটা আস্তে আস্তে টানতে ধাম করে আবার বাড়ি খেলো দরজার মধ্যে। Then I was freaked out যে এটা তো পাশে কোনো ব্যালকনি না, এটা হয় আমার ব্যালকনি, কারণ আমার টানটা খেয়ে আমার গ্লাস দরজাতে বাড়ি খেয়েছে। সো আমি আস্তে করে উঠে বারান্দার লাইটটা অন করলাম, যেটা রুমের ভিতরে ছিল, সুইচটা অন করে আস্তে করে কার্টেনটা সরালাম। দেখি কেউ নাই, চেয়ার জায়গায় আছে, কিছু নাই। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি কি আসলে ভয়ে মনের ভুলে কিছু শুনছি, বা মেবি আই এম really freaked out, depressed, just maybe hallucinating stuff. But within a couple of seconds দেখলাম একদম লেফটে যে চেয়ারটা, it's moving by itself and came and crashed on my glass door. এসে পুরা থাম করে বাড়ি খেলো, to the point glass door ক্র্যাক পড়ে গেছে। I don't know what was that, হয়তো আমি জীবনে জানতেও চাই না। আমার এতটুকু খালি মনে আছে I was in my sleeping dress, just wearing my shorts and t-shirt. আমি জাস্ট আম্মু বলে
লিটারালি আম্মু বলে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে দরজা খুলে, আর আমার রুমটা ছিল একদম করিডোরে এন্ডে, এন্ড দ্য করিডোর ওয়াজ সো হিউজ, মানে দুপাশে এক এক পাশে এক এক সাইডে 20টার মতো হবে রুম, আর আমি ছিলাম এক এন্ডে। আর টু গো টু দ্য এলিভেটর, লিফটে যেতে হলে literally you have to, like, if you're running the top of your speed, you probably have to run for 5 minutes. আমার মানে কি যে মনে হচ্ছিল আমি দৌড়াচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমার পিছিয়ে পিছিয়ে যেন দৌড়াচ্ছে, পা ভারী হয়ে আসছে। somehow I reached the elevator, প্রেস করছি, and elevator আসছে, আমি ডান দিকে তাকালাম, মনে হচ্ছে কেউ যেন আমার রুমের দরজা থেকে কেউ উকি দিচ্ছে, and I'm not kidding you, I literally saw something, শ্যাডোর মতো কি যেন একটা আমার দিকে উকি দিচ্ছে এবং আস্তে আস্তে বের হতে যাচ্ছে রুম থেকে। আমার এখনো বলছি I'm getting goosebumps. আমি জাস্ট লিফটটা কনস্ট্যান্টলি বাড়িয়ে দিচ্ছি, প্রেস করছি। আমার মাথায় এটাও ছিল না যে there's a staircase, সিঁড়ি দিয়ে নামতে পারি আমি, তাও আমি প্রেস করে যাচ্ছি। Thank God it opened. যে লিফট ডোরটা ওপেন করলো, I just saw that thing literally running out towards me. কিরকম ছিল দেখতে আমি জানি না, মানুষের মতো কি ছিল কিনা। I just saw 2 eyes, শুধু দুটো চোখ দেখলাম, and a black shadow. হিউম্যান ফর্ম বলবো না অ্যানিমাল ফর্ম বলবো, বাট হ্যাঁ, 2টা হাত ছিল, 2টা পা ছিল, it was running out. আমি জাস্ট ঢুকলাম, লিফটটা ক্লোজ করলাম, গ্রাউন্ড ফ্লোর চাপ দিলাম, গ্রাউন্ড ফ্লোর চাপ দিয়ে নিচে নামলাম, বের হয়ে I ran to the reception. আমাদের রিসেপশন 24/7 কেউ না কেউ থাকতো in case of emergencies. গিয়ে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না নার্সের, মানে সরি নট নার্স, রিসেপশনিস্টের কাছে, and that was it. and আমি বললাম কি হয়েছে, somehow I তাদের চেহারা দেখে মনে হলো যে this was nothing new for them, হয়তো এটা এইসব জিনিস আগেও শুনেছে, because I have heard a lot of haunted stories. probably আমি হয়তো পরে রেকর্ড করে পাঠাবো, and I told them আমি কোনোভাবেই হোক আমি ওই রুমে থাকবো না, ইম্পসিবল। যদি আমাকে আজকে সারা রাত রিসেপশনে বসে থাকতে হয় আমি তাও থাকবো, উপরে আমি যাবো না। সো তারা বললো যে তোমার কোনো ফ্রেন্ডস আছে, as like most of my friends সিটিতে গেছে, জানি না কেউ কি আছে। তো আমি ওখানে একটা নেপালি মেয়েকে চিনতাম, তো আমার মতো আর কি সবসময় সিটিতে যেত না, বাসা থাকতে খুব পছন্দ করতো, মানে রুমে থাকতে পছন্দ করতো। তো হঠাৎ করে কথা মনে পড়লো, আমি বললাম যে ও হয়তো থাকতে পারে। তো রিসেপশন থেকে রুমে ফোন তুললো, তোকে সব বলার পরে বললো যে হ্যাঁ এখনই চলে আসো, তুমি আমার রুমে থাকবে আজকে রাত্রে। তো এরপরে তার রুমে ছিলাম সেদিন রাত্রে। পরের দিন সকালবেলা আমি 2-3 মানুষ নিয়ে রুমে গেলাম, আমার জিনিসপত্র গুছিয়ে বললাম আমাকে অন্য রুমে দাও, অন্য কারোর সাথে দাও, যে কেউ হোক কারোর সাথে দাও, বাট ওই রুমে না। and that was it. so I hope you enjoyed, and hope you will all enjoy the story. জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, but এটা one of my experiences. I do have a couple of more, don't want to have any more. It's all in the past. এই ঘটনাটা ঘটেছে ভাইয়া আমার একটা ফ্রেন্ডের সাথে। জি। আমরা দুজন বর্তমানে একসাথে ক্লাস করছি। তো আমার ফ্রেন্ডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগে একটু বলে নিই প্লিজ। ওনার বাবারা হচ্ছে আপনার 4 ভাই 2 বোন। ওনার বাবা হচ্ছে মেজো ভাই, ওনার একজন বড় ভাই আছেন সেজো ভাই, আর ছোট ভাই, আর 2 বোন আছে। 2 বোনই হচ্ছে সবার থেকে ছোট আর কি, ছোট 2 বোন। তো আমার এই ফ্রেন্ডের সাথে যে কাহিনীটা ঘটেছে সেটা হচ্ছে ওনার যে ছোট চাচা ছিলেন, জি। তো ছোট মানে ওনারা পুরা মানে এন্টার ফ্যামিলিতে অনেক ওয়েল, বিপুল পরিমাণে রিচ ওনারা। তো আমার ফ্রেন্ডটা যে দাদা ছিলেন, মানে ফ্রেন্ডরা বাবার বাবা, উনি হচ্ছেন মারা যাওয়ার আগে অনেক সম্পত্তি দিয়ে গেছেন পুরো ফ্যামিলিকে ভাগাভাগি করে। তো ছোট চাচাকে সব থেকে বেশি সম্পত্তি, মানে অনেকখানি সম্পত্তি দিয়েছিলেন। তো যেটা কারণে ছোট চাচা অ্যাকচুয়ালি ওয়েলটা অনেক বেশি পায়। আচ্ছা। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ছোট চাচার বিয়ের পর। ছোট চাচা যাকে বিয়ে করেন চাচি, উনি হচ্ছেন মানে it turned out to be that she is a very greedy woman, অনেক লোভী একজন বুঝতে পেরেছি মহিলা ছিলেন। তো উনি বিয়ে করেছেন আপনার এক্স্যাক্টলি 3 years back, 3 years আগে বিয়ে করেছেন। তো কাহিনীটা শুরু হয় আপনার বিয়ের ঠিক 3-4 মাস পর থেকে। জি। ওনাদের ফ্যামিলিতে অনেক রকম প্রবলেম স্টার্ট হয়।
স্পেশালি ছোট চাচার সাথে সব থেকে বেশি প্রবলেমটা হয়। সেটা হচ্ছে আপনার ছোট চাচার বিজনেস অনেক প্রবলেম হতে থাকে, বিজনেস ফল করতে থাকে। তারপর আস্তে আস্তে আপনার পার্সোনাল যে রিলেশনশিপ ছিল মানে ফ্যামিলি মেম্বারদের সাথে, সেটা অনেক খারাপ হতে থাকে। ছোট চাচার মানে বিহেভিয়ার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, উনি একটু তেচেতে যান। তো বাসার সবাই প্রথমে ভাবেন যে মানে বিজনেসের একটু খারাপ যাওয়ার কারণে হয়তো এই জিনিসটা হয়েছে, এটা খুব স্বাভাবিক। তো আস্তে আস্তে দেখা গেল যে না, জিনিসটা আস্তে আস্তে বেড়েই চলেছে। মানে ছোট চাচা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করছিল না, ওনার আপনার হেলথ অনেক ডিটেরিয়েট করছিল। তো আর চাচির সাথে সবসময় ঝগড়া হতো, মানে ইন্টার ফ্যামিলির সাথে অনেক বেশি ঝগড়া হতো। ওনার ভাই বোনের সাথে সবার সাথে ঠিকভাবে কথা বলতেন না, কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে উনি আসতে চাইতেন না, অ্যাটেন্ড করতেন না ঠিকভাবে। তো জিনিসটা আস্তে আস্তে খালি উনার সাথে না, আমার ফ্রেন্ডের যে বাবা এবং তাদের মানে বাবার যে ভাইরা, মানে আমার ফ্রেন্ডের যে চাচারা, মেজো চাচা, তারপরে হচ্ছে আপনার সেজো চাচা এবং ফুপি যারা ছিলেন, দুজন বোন, ওনাদের সবার সাথে আস্তে আস্তে কাহিনীটা শুরু হয় যে ওনাদের সবারই বিজনেস না পারিবারিক কোনো না কোনো একটা সমস্যা স্টার্ট হয় এবং সমস্যা আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। তো কাহিনীটা যেটা হয় সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে যেহেতু আমি শুনেছি, আমার ফ্রেন্ড মানে ওনার আম্মুর সাথে একটা অনেক বড় একটা কাহিনী হয়। সেটা হচ্ছে আন্টি হচ্ছে উনি অনেক ফরেজগার একজন মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সবসময় হাতে তসবিহ নিয়ে থাকেন, আল্লাহর মানে অনেক ইবাদত করেন উনি। তো উনার সাথে যে জিনিসটা হয়, উনি হঠাৎ করে মানে উনার যে মানে আমার ফ্রেন্ডের ছোট চাচার বিয়ের ঠিক 6-7 মাস পরে উনার যে সমস্যাটা হয় স্টার্ট করে, মানে আমার ফ্রেন্ডের আম্মুর আর কি, আন্টির, যে উনি আপনার মানে বাসার থেকে বের হতে পারতেন না। বাসার থেকে বের হলে প্রচন্ড অসুস্থ হয়ে পড়তেন। ইভেন আমার ফ্রেন্ডের যে মানে স্যার ছিল, যে স্যারের কাছে আমরা একসাথে পড়ি, সেই স্যারও উনাকে যদি ডাকতেন যে আসেন ভাবে আসেন, আপনার ছেলে ব্যাপারে কিছু কথা বলতাম সামনাসামনি, উনি বলতেন যে হ্যাঁ আসবো, আমার শরীরটা অনেক খারাপ, আমি মানে অ্যাকচুয়ালি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যায়। তো মানে আন্টি বাইরে বেরোলে অসুস্থ হয়ে যেত, উনি বাসার থেকে বেরোতে পারতো না। ইভেন বাসার থেকে বের হয়ে লিফট থেকে নেমে যে গাড়িতে উঠবেন, এতটুকু উঠতে উনার অবস্থা অনেক খারাপ হয়ে যেত, শ্বাসকষ্ট উঠতো, মানে অনেক রকম শরীরে ব্যথা করতো। তো আন্টি ফার্স্টে জিনিসটা বুঝতে পারলো না, মানে চিকিৎসা করালেন, চিকিৎসা সবকিছু ওকে আসলো, মানে সেরকম কোনো প্রবলেম নেই। আন্টি একটু জাস্ট মানে ডায়াবেটিক্স ছিল, এছাড়া মেজর কোনো প্রবলেম আন্টি ছিল না। আচ্ছা। তো আন্টি যখন যে জিনিসটা বুঝতে পারলেন যে মানে প্রভাবটা খালি উনার উপরে পড়ছে না, মানে উনার ছেলের সাথেও মেয়ের সাথেও হচ্ছে। যেমন আমার যে ফ্রেন্ডটা, উনার একজন বোন আছে, বড় বোন, উনি হচ্ছেন আপনার মানে মেডিকেলে পড়ছেন এখন। তো উনারও পড়ালেখার প্রতি মানে একটু অমনোযোগী হয়ে যাবে, সবার কোনো না কোনো সবারই কোনো না কোনো সমস্যা হচ্ছে আর কি, মানে পুরো ইন্টার ফ্যামিলির মধ্যে প্রবলেমটা হচ্ছে। তো এইটা নিয়ে ডিসকাশন করার পর যেটা হলো যে আমার আন্টির মানে ওই আন্টির সাথে যে কাহিনীটা ঘটলো, সেটা হচ্ছে মানে যে কাহিনীটা পরে আন্টি আর কি ইনিশিয়েটিভ নেওয়া স্টার্ট করলো যে না, এখানে খারাপ কিছু হচ্ছে, আমার একটা না একটা কিছু করতে হবে, এটা কোনো ডক্টর কিংবা কোনো ফিজিশিয়ান দিয়ে এই জিনিসটা ঠিক করা যাবে না। তো আন্টি এরকম একদিন রাত্রেবেলা শুয়ে আছে। তো ওই দিন বাসায় আঙ্কেল ছিলেন না, কারণ আঙ্কেল আপনার বিভিন্ন কাজে আপনার ঢাকার বাইরে নাহলে বাংলাদেশের বাইরে যেতে হতো। তো আঙ্কেল সম্ভবত তখন বাংলাদেশের বাইরেই ছিলেন। তো আন্টি এরকম রুমের মধ্যে একলা শুয়ে আছেন। তো শুয়ে থাকার পর মানে রাতে অ্যারাউন্ড 2:30 কি 3 এর মধ্যে হবে, আন্টির হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা কেন ভাঙে সেটা হচ্ছে আন্টি যে জিনিসটা লক্ষ্য করেন সেটা হচ্ছে আন্টির মানে একটা ফিস ফিস আওয়াজ উনার কানে ভেসে আসে, মানে এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড উনি শুনতে পারেন যে কেউ মানে বিড়বিড় করে কিছু একটা পড়ছে উনার পাশে দাঁড়িয়ে। তো উনি ফার্স্টে জিনিসটা অত একটা ইয়ে করেন না, কারণ আন্টির সাথে এরকম অনেক কিছুই ঘটতে থাকে, কয়েকদিন ধরে ঘটছে। তো আন্টি আয়াতুল কুরসি স্টার্ট করেন, আয়াতুল কুরসি এবং সূরা টুরার পরে উনি চেষ্টা করেন টু গেট ব্যাক টু স্লিপ এগেইন। তো কিছুতে উনি ঘুমাতে পারছেন না। তো জিনিসটা অ্যাকচুয়ালি বাড়তে বাড়তে একটু পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে জোরে জোরে একটা নিঃশ্বাস আন্টির ঘাড়ে পড়ে, একটু পর পড়ছে, মানে জোরে জোরে আন্টির পাশে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে। তো আন্টি এটাতে একটু নড়ে চড়ে ইয়ে হয়, মানে আন্টি একটু টনক নড়ে যে মানে জিনিসটা কি হচ্ছে, এরকম নিঃশ্বাস কে ফেলছে আমার পাশে। তো আন্টি ফার্স্টে চিন্তা করে যে আন্টি তাকিয়ে দেখবে নাকি দেখবে না, কজ দেখলে আবার কি না কি দেখে, এই জন্য একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক আন্টি একটু সাহস করে আপনার ডান পাশে তাকায়, তাকানোর পর যে জিনিসটা দেখে অনেক লম্বা একটা ফিগার সেটা দাঁড়িয়ে আছে। তো আমি একটু রুমের ডিসক্রিপশনটা দিয়ে নিই, কজ আন্টির যে রুমটা, আন্টির রুমের একদম সোজাসুজি হচ্ছে দরজা, মানে দরজা দিয়ে ঢুকে হচ্ছে আন্টির বেড। তো দরজার সামনে হচ্ছে আপনার ডাইনিং টেবিল, মানে ডাইনিং রুমটা। তো ডাইনিং রুমে একটা লাইট সবসময় জ্বলে ওদের বাসায় সারা রাত। তো আন্টি যে জিনিসটা দেখতে পারলো, মানে ফিগারটা এত বেশি লম্বা ছিল যে যখন ফিগারটা আন্টির পাশে দাঁড়িয়েছে মানে লাইটটা অলমোস্ট ব্লক হয়ে গিয়েছিল, মানে দুই পাশ থেকে লাইটটা পড়ছিল। দেখা যাচ্ছিল ফিগারটা অনেক লম্বা, মানে সাধারণত কোনো এত লম্বা আন্টির ছেলেও না, এত লম্বা আন্টির মেয়েও না, মানে আপু এত লম্বা না, আমার ফ্রেন্ড এত লম্বা না। তো বাসায় এত লম্বা কে আমার পাশে? তো আন্টি যখনই জিনিসটা বুঝতে পারলো যে এখানে কিছু সামথিং রং, সাথে সাথে ওই জিনিসটা যে জিনিস মানে ওই শ্যাডোটা যেই কাজটা করলো সেটা হচ্ছে আন্টির গলাটা খুব জোরে ভাবে চেপে ধরলো এবং আন্টির নিঃশ্বাস টিশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছিল
আন্টি আয়াতুল কুরসি অনেক জোরে জোরে পড়া স্টার্ট করলেন, আল্লাহর নাম অনেক জোরে জোরে নেওয়া স্টার্ট করলেন। তো কিছুক্ষণ এরকম মানে ধস্তাধস্তি করার পর অবশেষে জিনিসটা যখন হালকা করে একটু ছাড়লো, আন্টি অনেক জোরে একটা চিল্লানি দিলেন। তো চিল্লান দেওয়ার পর যে জিনিসটা হলো, আমার ফ্রেন্ড রুম থেকে বের হয়ে আসে, আপু রুম থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর আন্টি হচ্ছে, আমি রাসেল ভাই বলে রাখি যে আন্টি হচ্ছে খুব স্ট্রং একটা পার্সন, মানে উনি সহজে কোনো অবস্থাতে ভেঙে পড়েন না। উনি নামাজ রোজা মানে নামাজ টামাজ অনেক পড়েন, নামাজ কালাম পড়েন, আর আল্লাহর উপর অনেক দৃঢ় বিশ্বাস আছে ওনার, ফরেজগার মানুষ। তো আন্টি মানে সহজে ভেঙে পড়ে না। কিন্তু ওই দিন যে জিনিসটা আমার ফ্রেন্ড বললো যে আমি কখনো আম্মুকে এরকম দেখিনি, মানে আম্মু এত ভয় পাইছে দ্যাট শি স্টার্টেড ক্রাইং, মানে শি গট টোটালি ফ্রিকড আউট, যে মানে এত ফ্রিকড আউট হয়েছে যে কেন্দে দিছে পুরো। তো এটা খুবই আনইউজুয়াল ছিল। তো এরপরে আন্টি যে জিনিসটা চিন্তা করলো যে না, এখানে মানে কোন একটা খারাপ কিছু হচ্ছে, আমি ঠিকভাবে খেতে পারছি না, তারপর আমি বাসার থেকে বেরোতে পারছি না, আমার বাসার কোনো প্রেজেন্স আমি কন্টিনিউয়াস ফিল করতে পারছি, একা থাকতে পারছি না। এই কাহিনীটার পরে আন্টি মেয়েকে নিয়ে এসে মানে আপুকে নিয়ে এসে আন্টির সাথে শোয়াতো রাত্রেবেলা। তো জিনিসটা যখন সমস্যাটা বেড়ে চললো, তো আন্টি চিন্তা করলো যে না, এখন একটা কিছু দেখাতে হবে, মানে হুজুর কিংবা পীর কাউকে একজন দেখাতে হবে, ম্যাটারটা রিলিজিয়াস ম্যাটারে নিতে হবে। তো একজন পীরকে আন্টি স্বাভাবিক দেখায়, মানে উনি অনেক বড় একজন পীর ছিলেন। তো পীর যে জিনিসটা অ্যানালাইসিস করে, ডিসকভার করে বের করে যে ওনাদের এন্টায়ার ফ্যামিলিকে বান মারা হয়েছে। বান মারা মানে অ্যাকচুয়ালি যেটা মানে যদি আমি মানে মডার্ন ইয়েতে বলি, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো আন্টি এখন জিজ্ঞেস করলেন যে মানে এটা সলিউশনটা কি? তো পীর বলে আপনার কোনো সমস্যা নাই, আমি আপনাকে সব ইয়ে করে দিব, অমুক সময় অমুক টাইমে মাগরিবের আজানের পর আপনাদের পুরা এন্টায়ার ফ্যামিলির মধ্যে 14 জন জিন যাবেন, পুরা ফ্যামিলিতে 14 জন জিন যাবেন, এবং 14 জন জিনকে আপনাদের বাসায় ঢুকতে দিতে হবে, এবং উনারাই যা করা সবকিছু করবে, আপনারা এর পরটাই দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বলছে, মানে ও নিজে হচ্ছে উইটনেস। এরকম মাগরিবের পর ওদিন সবাই ওনারা বাসায় ছিলেন, ইভেন আঙ্কেলও ছিলেন। তো আপনার মাগরিবের পর ঠিক মাগরিবের আজানটা শেষ হওয়ার পর ওদের বাসায় কলিং বেল বাজানোর পর দেখেন যে একজন লোক এসছেন। লোকটা হচ্ছে আলখাল্লা পরা, অনেক লম্বা, ফর্সা, প্রায় অলমোস্ট 6 ফিটের উপরে হবে, দাড়ি, আর হচ্ছে আপনার মাথায় পাগড়ি পরা, হাতে একটা তসবি। তো উনি ঢুকার পর বলে যে সবাইকে বাসার থেকে বের হয়ে যেতে। তো আন্টি বলে আমি তো বাসা থেকে বের হতে পারবো না, আমার তো বের হলে সমস্যা হয়। তো উনি বলেন যে কোনো সমস্যা নাই, আমি আছি, আপনি ভয় পেন না, আপনার বাসা থেকে একটু জাস্ট বাসা বাইরে যেয়ে দাঁড়ান। তো ওরা সবাই বাসার বাইরে যেয়ে দাঁড়ায়, এবং 15 মিনিট পর উনি বাসার থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর যে জিনিসটা সবাই দেখতে পারে যে উনার হাতে 14টা তাবিজ, 14টা তাবিজ ছিল উনার হাতে, এবং উনি এই তাবিজগুলো দিয়ে বলেন যে মানে এই তাবিজগুলো আপনারা পুড়িয়ে ফেলেন, কিংবা কোনো সমুদ্র কিংবা সাগরে ফেলিয়ে দেন, আশেপাশে রেখেন যত দ্রুত সম্ভব। তো ঠিক আছে, উনি এটা করে দিয়ে চলে যান। চলে যাওয়ার পর যে জিনিসটা হয়, পরে আন্টি আবার সেই পীরের কাছে যান। পীরের কাছে যাওয়ার পর এর মধ্যে যে জিনিসটা হয়, এই কাহিনীটা হতে হতে আপনার মানে অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে। মানে এই কাহিনীটা হয়েছে রিসেন্টলি, মানে তাবিজ যেটা পেয়েছে, তাবিজটা পেয়েছে জাস্ট লাস্ট ইয়ার। বাট ওদের ফ্যামিলি যে প্রবলেমটা 3 ইয়ার্স ধরে চলছিল। তো ছোট চাচার যে অবস্থাটা হয়, মানে লাস্ট উনি মারাই গিয়েছেন লাস্ট ইয়ার। সো এটা খুব আনফরচুনেট ছিল, বিকজ উনি পারফেক্ট একজন হেলদি একটা পার্সন ছিল, উনার কোনো মানে ডিজিজ ছিল না, সেরকম মেজর কোনো প্রবলেম ছিল না। ওনাকে সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য, কোনো সমস্যা পড়েনি, মানে কোনো সমস্যা ধরা পড়েনি। তো লাস্টে উনি মারা যান। তো মারা যাওয়ার আগ মুহূর্তে মানে এই পীর যে জিনিসটা বলেন সেটা হচ্ছে যে আপনার এই ছোট চাচাকে এমন ভাবে বান মারা হয়েছে যে মানে উনার বডির থেকে সবকিছু মানে নর্মাল যে ভাষায় বলতে হয় যে চিপড়িয়ে বের করে ফেলা হয়েছে, মানে চিপড়িয়ে বের করে অ্যাজ ইফ যে উনার যে ন্যাচারাল যে মানে স্পিরিচুয়াল ফোর্সটা আছে, যেটা দিয়ে মানুষ মানে পজিটিভ যে ফোর্সটা, যেটা দিয়ে মানুষ সবকিছু করে, মানে পজিটিভিটি যে জিনিসটা আছে, ওইটা সবকিছু মেন্টালি ওকে ব্রেক করে সবকিছু বডি থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। এবং উনি মরার সময় উনার স্টেট খুবই খারাপ ছিল, মানে একদম লিটারালি মানে বোনস গুলা পর্যন্ত ভিজিবল ছিল, মানে কোনো শরীরে কোনো মাংস টাংস ছিল না, বুকের যে মানে অনেক শুকিয়ে গিয়েছিলেন, চেস্ট রিপস টিপ সব বের হয়ে আসছিল, এরকম একটা অবস্থা। তো পীর যে জিনিসটা বলে যে মানে মরার আগে আর কি লাস্ট ইয়ার, যে এই কাজটা করেছে কি, এই কাজটা করেছে হচ্ছে উনারই ওয়াইফ ছোট চাচি, মানে আমার ফ্রেন্ডের ছোট চাচি, এবং এটা করেছিল হচ্ছে আপনার সম্পত্তির লোভে। এবং এই জিনিসটা যেটা করা হয়েছিল, মানে যেই লোকটাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, সেই লোক এই একইভাবে রাসেল ভাই, এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, 14টা জিন, খারাপ জিন পাঠিয়ে তাদের বাসায়, প্রত্যেকজনের বাসায়, প্রত্যেকটা চাচা এবং ফুপুর বাসায় আপনার 14টা করে তাবিজ রাখে। এই তাবিজ ছিল আপনার বিছানার ভিতরে, বিছানার তোষকের ভিতরে, বিছানার পায়ার ভিতরে। ইভেন সব থেকে মানে আরেকটা যেটা উইয়ার্ড যে জিনিসটা লাগছে, সেটা হচ্ছে আপনার মানে
ওদের বাসায় যে কার্পেট ছিল, ইভেন ওই কার্পেটের উপর জায়নামাজ বিষয়ে আপনার নামাজ পড়তো, ওই কার্পেটের নিচে তাবিজ পর্যন্ত পাওয়া যায়। একটা জিনিস আপনাকে আমি তাহলে প্রশ্ন করব, আপনি যেহেতু এটা নিয়ে অনেক কিছু বললেন, সেটা হচ্ছে যে এই যে তাবিজগুলো, এই তাবিজগুলো কি প্রতিবারই হুজুর বা অন্য কারো শরণাপন্ন হওয়ার পরে জিনরাই বের করেছিলেন, নাকি অনেক কেউ নিজেরাও পেয়েছিলেন না না তাবিজগুলো? না, জিনরাই বের করেছিলেন। নিজেরা পাওয়া যায় না, হ্যাঁ, নিজেরা পাওয়া যায় না, জিনরাই বের করেছিলেন। এবং মানে উনি পীরের কাছ থেকে জিনিসটা জানতে পারেন যে তাবিজগুলো কোথায় কোথায় রাখা। এই তাবিজগুলো বের করে নিয়ে আসার পরে ফ্যামিলিতে কি পরিবর্তন আসলো? এখন ওনাদের ফ্যামিলি যথেষ্ট ভালো আছে এবং ওই চাচিকে প্রবলেমগুলো ওনারা- ফেস হ্যাঁ, করছে মানে না। চাচিকে ফ্যামিলি থেকে ওনারা বের করে দেয়, কজ মানে যে জিনিসটা কাহিনীটা করছে এটা অনেক খারাপ একটা। উনি কি পরে স্বীকার করেছিলেন? হ্যাঁ, যে উনি এটা- পরে স্বীকার আচ্ছা, করেছেন যে করেছিলেন। উনি এটা সম্পত্তির লোভে করেছেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ঘটনায় চলে যাই সরাসরি। এই ঘটনাটি ঘটেছিল ব্যাক ইন 2011। এটা আমার নানুর বাড়িতে ঘটেছে, নোয়াখালীর মিরওয়ারিশপুরে। এইটা ছিল আপনার ঈদের সময় কাহিনী। ঈদের সময় আমরা কাজিনরা আমরা সবাই নোয়াখালীতে ঈদ করতে যেতাম। তো ঈদের সময় ওইটা ছিল উইন্টার সিজন। তো ব্যাডমিন্টন খেলতাম আমরা রাতের বেলা। আচ্ছা, ব্যাডমিন্টন খেলতাম আমরা, বাড়ির সামনে একটা মাঠ ছিল, ওই মাঠে আমরা ব্যাডমিন্টন খেলতাম। আপনার রাতের 12টার পরে ইউজুয়ালি খেলতাম। তো খেলা প্রায় 3টা 3:30 পর্যন্ত আমরা খেলতাম। এটা রেগুলার করতেন আপনারা? রেগুলার, আমরা যতদিন আচ্ছা। বাড়িতে থাকতাম। তো এরপরে এরকমই একদিন আমরা খেলে ওখানে খেলছিলাম। খেলা শেষে আমরা আরেকটা কথা বলি, ওইখানের পাশে মাঠের পাশে একটা বিল্ডিং আছে, একতলা বিল্ডিং, সেখানে 3টা রুম পাশাপাশি। মাঝখানের রুমে আপনার ওই বাড়ির যে মসজিদে যে ইমাম ছিল, ইমাম থাকতো ওখানে। আচ্ছা, আর ওই রুমের বাহিরে, ইমামের ওই রুমের বাহিরে একটা স্টোর রুম ছিল, ছোট একটা রুম। আচ্ছা, রুমের কোনো দরজা নেই, শুধু একটা জানালা আছে, কোনো দরজা নেই, দরজা খোলা, এবং ওই রুমটা খুবই ছোট। তো আমরা খেলার আগে ওই রুমটাতে আপনার আমাদের মানি ব্যাগ অথবা জ্যাকেট ট্যাকেট যা ছিল সব ওখানে রাখতাম খেলার আগে। আচ্ছা, খেলা শেষে যে যার মানি ব্যাগ জ্যাকেট নিয়ে চলে যেত। তো ওইরকম আমরা একদিন খেলা শেষ করে সবাই যে যার মতো আপনার মানি ব্যাগ জ্যাকেট নিয়ে সবাই চলে গিয়েছে। তো যাওয়ার পরে আপনার বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়া সে বলে যে আমি মানি ব্যাগটা রেখে এসেছি ভুলে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তো এখন চল তাহলে নিয়ে আসি। তারপরে ভাইয়া আবার একটা কাজিনকে কল দিয়ে বলে যাচ্ছে এরকম মানি ব্যাগ রেখেছি, একটু চল বের হ বাসা থেকে। তো আমরা বের হলাম, সবাই বের হয়ে আমরা যাচ্ছিলাম। মাঠের সামনে যাওয়ার পরে ভাই আমাকে বলে আচ্ছা যা একটু রুম থেকে মানি ব্যাগটা নিয়ে আয়। তো আমি গেলাম, যাওয়ার পরে আমি মানি ব্যাগটা পেয়েছি। আপনার একটা শেলফ ছিল ছোট একটা, ওইটার উপরে মানি ব্যাগটা ছিল। আচ্ছা, মানি ব্যাগটা নিয়ে বের হয়ে আসছি, রুম থেকে বের হয়েছি, ওই স্টোর রুমটা থেকে বের হওয়ার সময় হঠাৎ আমি একটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে কে বলছে কে ওখানে। আচ্ছা, গলার আওয়াজ, একটা গলার আওয়াজ পেয়েছি, আচ্ছা, ক্লিয়ার ছিল না, বাট এরকম কিছু একটাই বলেছে। তারপরে আমি একটু ভয় পেয়ে আমি সাথে সাথে ভাইয়ার কাছে চলে আসি, একটু দূর দিয়ে, পাশেই ছিল ওরা। তো এরপর আমি বললাম যে ওখানে একটা আওয়াজ পেয়েছি, কে যেন মনে হয় যে কেউ ছিল না। আমি যখন ম্যানিব্যাগটা নিয়ে বের হচ্ছি দেখেছি কেউ নাই, আওয়াজ পেয়েছি। এরপরে ভাইয়া বললো যে কে থাকবে এখানে এত রাতে। তো এরপরে যেটা হলো, এটা আমার ওই কাজিনটা বলে যাচ্ছে কি আছে দেখি। তো ও রুমের ভিতরে ঢুকে এরপরে সে যেটা দেখলো সে বলেছে, সে ঢুকে ফার্স্টে সামনে কিছু দেখেনি, ঘুরে যখন বের হচ্ছিল রুমের একটা কর্নারে একটা মহিলা, উনি বয়স্ক মহিলা, উনি আপনার হাঁটুর উপরে হাত রেখে বসে আছে রুমের মধ্যে, ওই ছোট রুমের মধ্যেই আচ্ছা, বসে আছে। এটা দেখে সে অনেক ভয় একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে সে বের হয়ে আসার পরে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো বললো যে এখানে কে যেন আছে। তো চিৎকার শুনে নর্মালি আমরা ওখানে ভয়ে চিৎকার, ওই দারোয়ান ছিল একটা, ওইখানে দারোয়ানকে আমরা ডাক দিই। তো চিৎকার শুনে বাড়ির 2জন মানুষও চলে আসে। আসার পরে আপনার বললো যে এত রাতে কি হচ্ছে এখানে, এত রাতে কেন আসছো তোমরা? তো আমরা বললাম যে মানিব্যাগ রেখে আসছি, এরকম আপনার কাকে যেন দেখেছি ওখানে বসে আছে। তো দারোয়ান যখন যাওয়ার পরে সবাই 2-1জন গেল, যাওয়ার পরে দেখলো যে কেউ নাই ওই রুমটাতে। তো ঠিক ওই মোমেন্টে সবাই বলে যাচ্ছে যে যেখানে আছো সবাই চলে যাও, বাড়িতে চলে যাও, এত রাত আর এখানে থাকার দরকার নেই। আপনারা নিজেরা সিদ্ধান্ত নিলেন? আমরা সবাই চলে যাব। এমন সময় আমি যাওয়ার সময় আমার কেন যেন মনে হলো, আমি খুব ভয় ছিলাম, তারপরে কেন যেন মনে হলো পিছে কি একটা যেন আছে বা কিছু একটা ফিল করতে পারছিলাম। আমি পিছে তাকানোর পরে দেখি কি ওই যে জানালাটা ছিল, দরজা ছিল না, জানালাটা ছিল, গ্রিলটা ধরে একটা মহিলাই মনে হচ্ছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না বাট শেপটা বোঝা যাচ্ছে, একটা মহিলা মনে হচ্ছে যে ওইখানে দাঁড়িয়ে আছে।
এটা দেখে আমি আবার ভয় পাই, আমি আবার চিল্লানো শুরু করি এবং আমরা সাথে সাথে দৌড় দিই, ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে যাই। এরপরে যখন দিনের বেলা আপনার আবার আসি, ওখানে আসার পরে দারোয়ানকে জিজ্ঞেস করি যে কি অ্যাকচুয়ালি এখানে এরকম কেন হয়েছে। ও দেখেছে, আমিও দেখেছি, কিছু একটা ছিল, আওয়াজ পেয়েছি আমরা, কি ছিল এটা। তো দারোয়ান যেটা বললো যে এই যে বিল্ডিংটা এটা ছিল আপনার পাকিস্তানিদের যুদ্ধের সময় পাকিস্তানিদের ক্যাম্প ছিল এটা। আচ্ছা। ওখানে আপনার মানুষজন এনে নির্যাতন করতো, আপনার মহিলাদেরকে বাচ্চাদেরকে এনে ওখানে মেরে ফেলতো, এরকম ছিল ওইখানের কাহিনীটা। এরপরে আপনার ওই যে ইমামকে যখন যে বললাম যে এরকম এরকম এটা হয়েছে আপনার রুমের বাইরে, আপনি মানে এটা কি হতে পারে, তো উনি বলল যে এটা এরকম হয়, এরকম আশেপাশে এগুলো হয়, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এটা উনি নর্মালি নিয়েছে, এটা উনি আর তেমন কিছু এটা নিয়ে বলেনি। যাই হোক, এরপরে আর আমরা রাতের বেলা ওই জায়গায় যেতাম না, খুব কমই যেতাম, ওই রুমে কোনো দরকার ছিল ওখানে আমরা যেতাম না, আমরা খেলা টেলা বন্ধ করে দিয়েছি ওখানে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি এবং আমার দুঃসম্পর্কের এক দিদি বনগাঁয় একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। যেহেতু ওটা বনগাঁয় গেছিলাম, সেহেতু আমাদের বাড়িতে ফিরতে হলে আমাদের ট্রেনে করে ফিরতে হতো এবং বিয়ের বাড়ি থেকে